গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিমল মিত্রের লেখা আমৃত্যু। 40 জোড়া চোখ এক দৃষ্টে প্রমীলার দিকে চেয়ে আছে। প্রমীলা বই থেকে চোখ সরিয়ে নিজের চেহারার দিকে চোখ বুলিয়ে নিল। হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল সে। একদিন ওদের মতো বয়স ছিল প্রমীলার। ওদেরই মতো শাড়িটাকে আঁটসাট করে পরে 10টা বাজতে না বাজতেই এসে বসত ফার্স্ট বেঞ্চে। তারপর কি মনোযোগ দিয়েই না পড়ানো শুনেছে টিচারদের। একে একে ইংরেজি, হিস্ট্রি আর অঙ্কের ক্লাসের পর আধ ঘন্টা টিফিনের ঘন্টা, তারপর আবার একে একে সমস্ত ক্লাসের শেষে হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়া। বাসন্তী ঘোষাল পেছনের বেঞ্চে বসে পাশের মেয়েটির সঙ্গে ফিসফিস করে গল্প করছে আর হাসছে। অনেকক্ষণ ধরে লক্ষ্য করে আসছিল প্রমীলা। বাসন্তী, প্রমীলা আবার তাকালে। সব মেয়েরা পেছন ফিরে দেখলে। প্রমীলা যখন ওদের মতো ছাত্রী ছিল তখন এমন করে কোনোদিন টিচারদের পড়ানোর সময় গল্প করেনি। করুক গিয়ে গল্প, লেখাপড়া করেই বা তার কি হয়েছে? হয়তো বাসন্তী ঘোষাল আর পড়বেই না কাল থেকে, হয়তো বিয়ে হয়ে যাবে আজকালের মধ্যে, মস্ত বড় ঘরেই হয়তো পড়বে। বলতে গিয়েও কিছু বলা হলো না বাসন্তীকে। বোর্ডিংয়ের দালানে বসে প্রমীলা তরকারি কুটছিল। গৌরী এলো, বললে, প্রমীলাদি, একটা সুখবর আছে, ওর বাবা রাজি হয়ে গেছে। প্রমীলা মুখ তুললে, বললে, তাহলে মিষ্টি মুখটা কবে হচ্ছে বল? সত্যি প্রমীলাদি, আমি ভাবতেও পারিনি। আজ সকালবেলা স্কুলে গেছি, তখনও জানি না। দুপুরবেলা চিঠি এসেছে। এতদিন পরে ওর বাবা মত দিলে। মিষ্টি মুখটা কবে হচ্ছে শুনি? বারে, ও আসুক, ওকেই ধরো না তোমরা, শনিবার তো আসছে। কমাস মাত্র গৌরী এসেছিল এই স্কুলে। বড় দুঃখও নেই কোনো, বড় আশাও ছিল না হয়তো কখনো। শৈলেশকে ভালোবাসা ছাড়া জীবনে আর কোনো উদ্দেশ্য ওর নেই। শেষ পর্যন্ত শৈলেশের বাবা মত দিয়েছে, এ যে কত বড় সুখবর এ শুধু গৌরীই বোঝে। গৌরীর মতো করে কজন সুখী হতে পারে? আভা তখনও ফেরেনি। স্কুলের পর 2টো টিউশনি করতে হয় ওকে। শিলা এতক্ষণ বোধহয় আহ্নিক করছে ওর ঘরে। রেবা হয়তো চিঠি লিখতে বসেছে। সপ্তাহে অন্তত 2টো করে চিঠি আসে রেবার নামে। এত চিঠিও ওরা দুজন দুজনকে লিখতে পারে? বামন্দি, প্রমীলা আলাদা করে একটা বাটিতে কপির টুকরোগুলো তুলে রাখলে। এই রইল শিলার নিরামিষ তরকারি, আর এই মাছের কালিয়ার আলু কুটে দিলাম। আভার জন্য ঝাল দিয়ে এগুলো রেঁধো। ও আবার ঝাল না হলে খেতে পারে না, জানো তো। প্রতিদিনের খাবার দিকটা প্রমীলাকেই দেখতে হয়। ওদের সকলের বয়স কম। বাপ মা ভাই বোনদের ছেড়ে এতদূর বিদেশে চাকরি করতে এসেছে। জীবনে প্রমীলা কারো স্নেহ ভালোবাসা পেলে না বলে ওদের সে স্নেহ থেকে কেন বঞ্চিত করবে? শিলা, আজ নিরামিষ কপির তরকারিটা কেমন হয়েছে রে? আমি নিজে রেঁধেছি। আভা, রোজ রোজ তোমার খাবার নষ্ট হয়। বড়লোক ছাত্রীর বাড়িতে রোজ রোজ খেয়ে এলে এদিকে যে নষ্ট হয়, আগে বলে যেতে পারো না? গৌরী, তুই এমন রোগা হয়ে যাচ্ছিস? তোর শৈলেশ ভাববে প্রমীলাদি বুঝি ভালো করে খেতে দেয় না। ও তো আর জানে না যে শৈলেশের কথা ভেবে ভেবে রোগা হচ্ছিস। গরমের দিনে রবিবারের দুপুরে আভা দৌড়ে এসেছে এই ঘরে। প্রমীলাদি, আইসক্রিমওয়ালা যাচ্ছে, আইসক্রিম খাওয়াবে? বামুন দিদি খবর পাঠালে মালিকে। মালি নিয়ে এলো আইসক্রিম। এ কি, তুমি খাবে না প্রমীলাদি? আভা, রেবা, গৌরী 2টো করে নিয়েছে। প্রমীলা 6টা আইসক্রিমের দাম বার করে দিলে ব্যাগ থেকে। তুমি খেলে না প্রমীলাদি, তবে আমরাও খাবো না। আভা, রেবা, গৌরী রাগ করে। প্রমীলাদি যদি নাই খাবে তবে কিসের এই আনন্দ? তুমি আমি সকলে মিলে খেলেই তো মজা। এ যেন খেতে চেয়েছি বলেই খাওয়ানো। আর যদি কখনো খাই তো কি বলেছি? গৌরী মুখ বেঁকিয়ে বলল।
আরে না না, রাগ করিসনি তোরা, আজ শিলার একাদশী কি না? সবাই বুঝল, তা তো বটেই। শিলার আজ নির্জলা একাদশী। ও জলটা পর্যন্ত ছোঁয় না। এতটুকু মেয়ে বিধবা হয়েছে বলে এ কি নিষ্ঠুর কৃচ্ছ সাধনা! স্বামীর স্মৃতিকে এমন করেই চিরস্থায়ী করে রাখতে চায় হয়তো। তা সে যা হয় হোক, প্রমীলা শিলার এই একাদশীর দিনে কেমন করে এই বিলাসিতা করতে পারে? শিলার মা এখানে নেই। তিনি থাকলে তিনিই কি মেয়ের নির্জলা উপোসের দিনে আইসক্রিমের নিষ্প্রয়োজন বিলাসিতার প্রশ্রয় দিতেন? প্রমীলার বয়স যাই হোক, পদমর্যাদায় প্রমীলাই বা সকলের মার চেয়ে কম কিসে? বোর্ডিংয়ের সমস্ত টিচারদের সুখ সুবিধে স্বাচ্ছন্দ্য সব দেখতে হবে প্রমীলাকে। শুধু যে বয়সে বড় তা বলে নয়, বহুদিনের গুরুদায়িত্বের অভ্যাসে এটা তখন কর্তব্যে পরিণত হয়েছে। ওদিকে সেক্রেটারি রায় সাহেব যদুনাথ চৌধুরী আছেন। স্কুল সম্বন্ধে যা কিছু তার করণীয় সব করতে হবে প্রমীলাকেই। এই টেক্সট বইগুলো পড়ে দেখো প্রমীলা, চলবে কিনা। পাবলিশার বড্ড ধরেছে আমাকে। স্কুলের নতুন খান 50 বেঞ্চ দরকার। দেখো তো প্রমীলা এই কোটেশনগুলো। স্কুল ফান্ডের সেই যে 6,000 টাকা পড়েছিল বাজে একটা ব্যাংকে, ভাবছি ওটা তুলে নেব। চারদিকে যেমন ফেল হচ্ছে ব্যাংক, কোনটায় রাখি বলো তো? রায় সাহেব বৃদ্ধ হয়েছেন। একদিন কি খেয়ালে একটা ছোট চালা ঘরে মেয়েদের স্কুল করেছিলেন, পাঠশালার মতো 2 পণ্ডিত মশাই নিয়ে। বাংলাদেশের বাইরে বাংলা শেখাবার আগ্রহটা ছিল মনে মনে। রামমোহন ভূদেব মুখুজ্জের ভক্ত ছিলেন। বড় কিছু না হোক, ছোটখাটো একটা কীর্তি রেখে যাবেন এমন বাসনাও ছিল বোধহয়। তার সে স্বপ্ন সফল হয়েছে। বিশেষ করে বোমার হিড়িকে ছাত্রী সংখ্যা বেড়ে যায় আশাতীত। তারপর অনেকে রিটায়ার করে এখানেই বাস করছেন। এখানকার পোস্ট অফিস, রেল স্টেশন, বাজার হাটের মতো স্কুলটাও এখন অপরিহার্য হয়ে উঠেছে। রায় সাহেব বলেন, এই যে এইটি আমার হেডমিস্ট্রেস প্রমীলা, একে প্রণাম করো। ইনি আমার পুরনো বন্ধু, রিটায়ার্ড সাব জজ, ইত্যাদি ইত্যাদি। গোলগাল মোটাসোটা বড় শরীরটা নিয়ে ছোট একটু প্রণাম করে প্রমীলা। কোথাও সভা সমিতি বা সম্মিলনীর আয়োজন হলে রায় সাহেব উদ্যোক্তাদের বলেন, কমিটির মধ্যে ওকেও নিও, আমার হেডমিস্ট্রেসকে, প্রমীলা, প্রমীলা দেবী। একজন মহিলা সভ্য থাকা ভালো, কি বলো? অনেক দূর দূর থেকে মেয়েদের গার্জেনরা আসেন। বিরাট সেক্রেটারিয়েট টেবিলের সামনে বসে বলেন, আপনার নাম শুনেই আসা। শুনেছি এখানে শিক্ষাটা ভালো হয়। আমার মেয়েটি আবার একটু দুষ্টু কি না? ওই সুনামটা বজায় রাখতে প্রমীলাকে দিনের মধ্যে 24 ঘন্টা চারদিকে নজর রাখতে হয়। মেয়েদের খাবার জলের জায়গাটা ঢাকা রইল কিনা, মেয়েদের স্বাস্থ্য ঠিক থাকছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দিকেও দেখতে হয়। স্কুলের মধ্যে মেয়েদের পান খাওয়া নিষেধ। চিৎকার, গোলমাল, জানলা দিয়ে বাইরে চেয়ে দেখা সমস্তই বারণ। আভার সেদিন সন্ধ্যাবেলা পড়াবার কাজ নেই, এসে বললে, প্রমীলাদি, গৌরী আমাদের সিনেমা দেখাচ্ছে। ও, বিয়ের আনন্দে বুঝি? না, আমরাই তো ধরেছি সবাই। রেবাটা আজ চেপে ধরেছে। হাতে পয়সা নেই বলতে পারবে না, আজই মাইনে পেয়েছে। চলো। বারে, শেষকালে দেখছি তোমার জন্যই দেরি হয়ে যাবে। রেবাও এসে গেল। নিখিলের পুজোয় দেওয়া শাড়িটা পরেছে আজ। আজ যেন রেবার স্কুল মিস্ট্রেস নয়। প্রমীলা চেয়ে দেখলে বেশ মানিয়েছে রেবাকে। কতদিন ধরে মাস্টারি করছে রেবা, আর কতদিন ধরে অপেক্ষা করে আছে নিখিলের জন্যে। নিখিলের একটা ভালো চাকরি হলেই ও ছেড়ে দেবে এই চাকরি। তারপর দুজনে মিলে এক জায়গায় নীড় বাঁধবে। ছোট সংসারে নিবিড় পরিবেশে দুজনে করবে স্বর্গ রচনা। রেবা বললে, অনেকদিন পরে এই ছবিটা এলো প্রমীলাদি। নিখিল লিখেছে এবছরে একাডেমি প্রাইজ পেয়েছে ছবিটা। ওরও খুব ভালো লেগেছে। তৈরি হয়ে নাও, গৌরী বাথরুমে ঢুকেছে, এলো বলে। প্রমীলা মৃদু হেসে বললে, কিন্তু আমি তো যেতে পারবো না রে তোদের সঙ্গে। কেন? বারে, তাহলে
আমি বলছি প্রমীলাদি, ছবিটা তোমার ভালো লাগবেই। নিখিল লিখেছে, কে কে যেন আছে ছবিতে। প্রমীলা হাসল। বলুক গে তোর নিখিল, বরং তুলসীদাস কি মীরাবাই এলে দেখা যাবে। তাহলে শিলাও যাবে আমাদের সঙ্গে। আমরা সবাই যাব, আর ওই একলা বোর্ডিংয়ে থাকবে, সেটা কেমন করে হয়? শেষ পর্যন্ত হৈ হৈ করতে করতে ওরা চলে গেল। অনেক রাত্রে প্রমীলা শিলার ঘরে গিয়ে হাজির। এই দেখো, ক্লাস 10-এর মেয়েরা এমন বানান ভুল লিখেছে, আমি এদের কেমন করে পাশ করাই বলো তো প্রমীলাদি? বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখো। শিলার ধবধবে সাদা থানের মতো বিছানার চোখ ধাঁধানো সাদা চাদরের উপর প্রমীলা বসল। শিলার কাছে শিলার বিছানার উপর বসতেও যেন কেমন সংকোচ হল প্রমীলার। শিলাকে দেখলেই কেমন যেন চোখে ধাঁধা লেগে যায়। শিলার অকাল বৈধব্য তাকে যেন এই স্কুল মিস্ট্রেসদের বোর্ডিংয়ের আবহাওয়ার মধ্যে এক অপরূপ স্বাতন্ত্র্য এনে দিয়েছে। দল বেঁধে আইসক্রিম খাওয়ার দলে সে নেই, সিনেমা যাওয়ার পার্টিতে সে নেই, কিন্তু তবু প্রমীলাকে কেবল এই দুটো দলের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করে চলতে হয়। সংসারে বুঝি এই স্কুল ছাড়া শিলার আর কোথাও কিছু আকর্ষণ নেই। এই এক জায়গায় দুজনের অপূর্ব মিল। যখন গরমের দীর্ঘ ছুটিতে সবাই যে যার বাড়িতে চলে যায়, শিলা পড়ে থাকে এই বোর্ডিংয়ে, আর থাকে প্রমীলা, একজন কুমারী আর একজন বিধবা। স্কুলের উন্নতির চিন্তায়, মেয়েদের মানুষ করবার মহৎ প্রেরণায় ওরা জীবন যৌবন জলাঞ্জলি দিচ্ছে। ওদের দেখে এমন ধারণা পোষণ করাও বুঝি অন্যায় নয়। শিলা বললে, এবার সামার ভ্যাকেশনের সময় আমি কোচিং ক্লাস করাবো প্রমীলাদি। এরকম হলে আমাদের স্কুলের যে বদনাম হবে। সেদিন আভা বললে, জানো প্রমীলাদি, আমার টিউশনি কমলো একটা। কেন? বাসন্তী ঘোষালের বিয়ে। বিয়ের পর আর কে পড়ে বলো? তা মেয়েটার ভাগ্যই ভালো। স্বামী বুঝি কোন মেজর একজন, দেখতেও চমৎকার, কলকাতায় নিজেদের বাড়ি। আবার 30 টাকার টিউশনি যাওয়ার চেয়ে বাসন্তী ঘোষালের বিয়ের সংবাদটাই বড় মনে হলো প্রমীলার কাছে। দেখতে বাসন্তীকে কি খুবই ভালো। লেখাপড়ার ধার দিয়েও যেত না কখনো। এমএ পরীক্ষার পর বিটি দেওয়ার সময় প্রমীলারও মনে হয়েছিল একথা একবার। সঙ্গে যারা পড়ত, একে একে সবাই যখন সরে পড়ল, নিজেকে তখন বিজয়িনী মনে হয়েছিল। তারপর মোটা চশমার সঙ্গে সঙ্গে শরীরটাও মোটা হয়ে এলো, পদোন্নতি হলো, প্রতিষ্ঠা হলো, সময় গড়িয়ে চলল কুটিল গতিতে। নিজেকে কৃপা করবার অবসর আর মিলল না। রায় সাহেব ডেকে পাঠালেন সেদিন। বললেন, তুমি মা রেবা ভাদুড়িকেও 1 মাসের ছুটি রেকমেন্ড করেছ। স্কুল চলবে কেমন করে? এমনিতেই কম স্টাফ নিয়ে কাজ চালাতে হচ্ছে। প্রমীলা ফাইল হাতে নিয়ে পাখার তলায় বসেও ঘামতে লাগল। এই সেদিন গৌরী চ্যাটার্জি বিয়ের জন্য ছুটি নিয়ে গেল, তাও 3 মাস হয়ে গেছে, এখনো তো এলো না, আর আসবেও না বোধ হয়। শৈলেশের বড়লোক বাবার মত হওয়াতে গৌরীর বিয়ে হয়ে গেছে। সে কেন আর এই 700 মাইল দূরে চাকরি করতে আসবে? প্রমীলা তাকে বাধা দেবার কে? তারপর এই রেবা, নিখিল যে একটা চাকরি জুটিয়েছে। সেক্রেটারি জিজ্ঞেস করলেন, এই তো সামার ভ্যাকেশন গেল সেদিন, বাড়ি থেকে এলো সবাই, এরই মধ্যে আবার ছুটির দরকার হলো কিসে? এরও কি বিয়ে নাকি মা? হ্যাঁ, একটু হেসে মাথা নিচু করলে প্রমীলা। সে তো ভালো কথাই মা, ভালোই কথা, কিন্তু সামনে টেস্ট পরীক্ষা, ক্লাস প্রমোশনের সময়। কিন্তু সেক্রেটারির যুক্তিটায় যেন জোর কম বলে মনে হলো। কিংবা বিবাহিত রায় সাহেব বুঝি অবিবাহিত হেডমিস্ট্রেসের সামনে তা নিয়ে আলোচনা করা যুক্তিসঙ্গত মনে করলেন না। বাইরে নিখিল দাঁড়িয়ে আছে, হেডমিস্ট্রেসের অফিসে চেয়ারে বসবার অবসরটুকুও যেন তার নেই। রেবাকে দেখবার আগ্রহে বুঝি এতই অধীর সে। রেবা পায়ে হাত দিয়ে প্রণাম করলে, বললে, বিয়েতে যেতে চেষ্টা করো প্রমীলাদি। মাল কোঁচা করে ধুতিটা পরা, গায়ে একটা নীল শার্ট, চুল উল্টানো,
পায়ে কাবলি জুতো। রেবার বিছানার বান্ডিল আর সুটকেসটার পাশে দাঁড়িয়ে রেবার জন্য অপেক্ষা করছে। তারপর একটা সাইকেল রিক্সা ডেকে দুজনে গিয়ে ট্রেনে উঠবে। শৈলেশও একদিন অমনি করে এসেছিল গৌরীকে নিতে। গৌরীর বিয়ের নিমন্ত্রণের চিঠিও এসেছিল। তারপর আভাও হয়তো একদিন চলে যাবে। অবস্থা খারাপ বলেই এতদিন চাকরি করতে হচ্ছে। কিন্তু তারপর শিলা আর সে। কিন্তু এত কথা ভাববার সময় নেই প্রমীলার। অনেক রাত হয়ে গেছে। বোর্ডিংয়ের বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। পশ্চিমের রাত, শুকনো আবহাওয়া, হাওয়া নেই কোথাও। আকাশের দিকে চেয়ে দেখলে মাটি আর আকাশ যেন এদেশে এসে বন্ধা হয়ে গেছে। অন্তত প্রমীলার কাছে তাই মনে হয়। শিলার মতো সর্বাঙ্গে বৈধব্যের সাজ এখানকার মাটিতে আর আকাশের গায়ে। ছোট বাড়িতে এত ছাত্রী ধরত না, তাই সেক্রেটারির বাড়ির পাশে স্কুলের নতুন দোতলা বাড়ি তৈরি হয়েছে। ছাত্রী আরও বেড়েছে। প্রমীলার বয়সের সঙ্গে সঙ্গে দায়িত্ব আরও বেড়েছে। প্রমীলার শরীরের চাপে না হোক, দায়িত্বের চাপে আরও ভারী হয়েছে ইদানিং। আশেপাশের আরও অনেক শহরে নাম ছড়িয়ে পড়েছে বিলাসপুরের স্কুলের আর তার হেডমিস্ট্রেস প্রমীলা সরকারের। দূর থেকে হেডমিস্ট্রেসকে আসতে দেখলে রাস্তার এক পাশে সরে দাঁড়ায় ছাত্রীরা। বড় কড়া লোক এই প্রমীলা সরকার। গার্জেনরা বলে, এই তো ভালো, একটু শাসনের মধ্যে না থাকলে কি ছেলেই বলো আর কি মেয়েই বলো, সৎ শিক্ষা পায়। কিন্তু এত অমায়িক ব্যবহারও আবার কারো কারো কাছে পায় না ছাত্রীরা। বাবা মারা গেছেন, 6 মাসের মাইনে দিতে পারেনি, এমন ছাত্রীকে ফ্রিশিপ করিয়ে দিতে আর কে পারত? রায় সাহেব এখন বৃদ্ধ হয়েছেন আরও, নিজের ব্যবসার কাজে আরও সময় পান না, স্বাস্থ্যেও তেমন কুলোয় না। প্রমীলাকেই একলা সেক্রেটারির কাজ, স্কুল কমিটির সমস্ত কাজ দেখতে হয়। নতুন বিল্ডিং হবে তার কন্ট্রাক্ট দেওয়া, ইউনিভার্সিটির সঙ্গে ম্যাট্রিকে মেয়েদের পরীক্ষার সেন্টার নিয়ে চিঠিপত্র লেখা, চাকরির অ্যাপয়েন্টমেন্ট করা, সমস্তই করতে হয় প্রমীলাকে। সেক্রেটারি শুধু তলায় নাম সই করে দিয়েই খালাস। শিলা এলো, বললে, প্রমীলাদি, আমার 1 মাসের ছুটি রেকমেন্ড করতে হবে। ছুটি? প্রমীলা অবাক হয়ে গেল। গৌরী গেছে, রেবা গেছে, আভাও একদিন বাবার মৃত্যু সংবাদ পেয়ে চলে গিয়েছিল, আর আসেনি। ভাই নেই, সবকটাই বোন। 6টি-7টি ছোট ছোট বোনের তদবির তদারক। এক কথায় বোনদের মানুষ করতে একমাত্র আভাই ছিল সকলের মাথার উপর। এখানে যতগুলো টাকা মাস্টারি আর টিউশনি করে উপায় করত, সব পাঠিয়ে দিত সংসারে। তারও একদিন চিঠি এসেছে, বিয়ে হয়ে গেছে তার। তাহলে কি শিলারও কি গোপন টান আছে কোথাও? শিলার মুখের দিকে ভালো করে চেয়ে দেখলে প্রমীলা, সারা দেহে তার বৈধব্যের প্রশান্তির প্রলেপ। ও কি তবে ছদ্মবেশ? ওর ভেতরেও কি আগুন ছিল? প্রাইভেটে এমএটা দেব, তারপর যদি পারি তো বিটিটাও। শিলাও শেষ পর্যন্ত একদিন চলে গেল বিলাসপুরের বোর্ডিং ছেড়ে। অন্য কিছু না হোক, শিক্ষয়িত্রী হিসেবে উন্নতি করবার উচ্চাকাঙ্ক্ষা তারও আছে। যে একদিন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে বিলাসপুরের এই স্কুলে এসে আশ্রয় নিয়েছিল, সামার ভ্যাকেশনে বোর্ডিং ছেড়ে এক রাত্রির জন্যও যার যাবার কোনো ঠাঁই ছিল না, সেই আবার ফিরে গেল তার ফেলে আসা সংসারে। শিলার ট্রেনটা যখন ছেড়ে গেল, তারপরেও অনেকক্ষণ প্রমীলা সরকার, বিলাসপুরের বাণী বিদ্যায়তনের হেডমিস্ট্রেস, প্ল্যাটফর্মের উপর চুপ করে দাঁড়িয়ে রইল। নতুন নতুন মিস্ট্রেস, নতুন ছাত্রী, শহরে অনেক নতুন লোক এসেছে। প্রমীলা বুঝি আজকাল আরও মোটা আর ভারী হয়েছে। আরও মোটা চশমা উঠেছে চোখে, কাজ আরও বেড়েছে, সুনাম বেড়েছে ততোধিক। সকালবেলা নিয়ম করে সেক্রেটারির বাড়ি একবার ফাইল নিয়ে যেতে হয়। সেখানে প্রায় 1 ঘন্টা কাটে স্কুলের দৈনন্দিন কাজের রিপোর্ট নিয়ে আলোচনায়। তারপর তাড়াতাড়ি ফিরে এসে 11টার মধ্যে স্কুল।
ইতিহাসের ক্লাসে দাঁড়িয়ে প্রমীলা ছাত্রীদের দিকে চেয়ে বলতে থাকে, তোমরা যখন বড় হয়ে গ্রিসের ইতিহাস পড়বে দেখবে ট্রয় নামে একটা নগরী ছিল। সেই ট্রয় নগরীতে একটা বিরাট যুদ্ধ হয়। সেই যুদ্ধের সূত্রপাত সামান্য একটি নারীকে উপলক্ষ করে। তার নাম হেলেন। অপরূপ রূপসী সেই হেলেনের ভুবন বিজয়ী রূপই হল গ্রিক ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। ঐতিহাসিকেরা বলেন হেলেনের রূপের আগুনেই ট্রয় নগরী নাকি পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। ঠিক তারই পুনরাবৃত্তি হয়েছিল আর একবার আমাদের এই ভারতবর্ষে। পাঠান যুগে যখন সেক্রেটারি সেদিন বললেন, এবার থেকে আমাকে ছুটি দাও মা, আমি বৃদ্ধ হয়েছি, আমার ছেলে আসছে বদলি হয়ে, এবার থেকে সেই সব দেখাশোনা করবে তোমার কাজ। রায় সাহেবের একমাত্র ছেলে বহুকাল পরে বদলি হয়ে এখানে আসছে। সরকারি চাকরিতে নতুন কি একটা প্রমোশন পেয়েছে। এতদিন বাইরে বাইরে কাটিয়েছে প্রদ্যোৎ, এবার অনেক তদবির করে বাড়িতে আনিয়েছেন তাকে নিজের জেলায়। রায় সাহেব কাজ বুঝিয়ে দিয়ে গ্রামের জমিদারিতে গিয়ে বিশ্রাম নিয়েছেন। প্রদ্যোৎ চৌধুরী মানুষটি ভালো, বললেন, বসুন, আমি তো কিছুই বুঝি না ওসব, যেমন আপনি করছেন তেমনই করবেন, আমি শুধু। স্বামীর সঙ্গে স্ত্রীও এসেছে। সেদিন হঠাৎ ঘরে ঢুকতেই প্রমীলা চমকে উঠেছে। প্রীতি সেন, 500 মাইল দূরের বহুদিন আগের বন্ধু, ক্লাসমেট। এ কি প্রমীলা, তুই? ঝলমল করে উঠল প্রীতি সেন। চেনো নাকি একে? প্রদ্যোৎ চৌধুরী স্ত্রীর দিকে মুখ ঘুরিয়ে হাসলেন। বারে, প্রমীলা আমাদের ক্লাসের ইটার্নাল ফার্স্ট মেয়ে। তারপর কাছে এসে একেবারে প্রমীলার হাত দুটো ধরেছে। সেই প্রীতি সেন, লেখাপড়ায় বরাবর ছিল কাঁচা, ক্লাসে আসতো দেরিতে, একবার পরীক্ষায় নকল করার অপরাধে নাকাল হয়েছিল খুব। তবে একটা গুণও ছিল তার, মিশুক ছিল ভারী। বাবার পয়সাও ছিল বেশ বোধহয়। ক্লাসময় মেয়েদের রেস্টুরেন্টে খাওয়াতো খুব। থাক তোমাদের কাজের মাথা, তুই আয় তো প্রমীলা, আয়। তুই আমাদের স্কুলের হেডমিস্ট্রেস, তাই কি জানি নাকি ছাই? টানতে টানতে একেবারে নিজের খাস কামরায় নিয়ে এসেছে প্রীতি। সেক্রেটারির বাড়ির ভেতরে কখনো আসেনি প্রমীলা। আয় বস এখানে, এই কোচটায়। ফার্নিচার টার্নিচার কিছু এখনো প্যাক খোলা হয়নি ভাই। দেখ না, ড্রেসিং বোর্ডটা এখন এসে পৌঁছল না। পিয়ানোটার কি দশা হয়েছে কে জানে, এমন অসুবিধা হচ্ছে। তারপর সামনে আঙুল দিয়ে দেয়ালের একটা ছবির দিকে দেখালে। ওই তো আমার বড় মেয়ে বেবি, দেরাদুনে পড়ে। ওইটুকু তো মেয়ে, তুই ওর ইংরেজি গান শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। উনি কি বলেন তার বলা হলো না। প্রীতি মিহি গলায় ডাকল, দাই, ও দাই। ঝি আসতেই প্রীতি বললে, আমাদের 2 কাপ চা খাওয়াতে পারিস দাই? আর দেখ তো কালকে বেকারি থেকে কি কি এসেছিল, নিয়ে আয় তো আমার কাছে। অনেক কথা, অনেক হাসি। প্রীতি কথার বন্যায় একেবারে ভাসিয়ে দিলে। প্রীতিকে দেখে মনে হয় বয়স যেন প্রীতির অনেক কমে গেছে। এত সুন্দরী তো ও আগে ছিল না। টেবিলের উপর প্রদ্যোৎ চৌধুরী আর প্রীতির কাঁধে কাঁধ লাগানো একটা জোড়া ফটোগ্রাফ। কোথায় কোন ঘটনাচক্রে এদের দুজনের বিয়ে হলো কে জানে। হ্যাঁ রে, কত পাস তুই এখানে? চা এসে গেছিল। চায়ে চুমুক দিয়ে প্রীতি বলে উঠল, দাঁড়া, আমার অ্যালবামটা তোকে দেখাই। এবার মুসরি গিয়েছিলাম সামারে, সেখানে গিয়ে কি কাণ্ড হলো শোন। প্রীতি 1 মিনিট চুপ করে থাকতে জানে না। প্রমীলা বললে, এবার উঠছি রে প্রীতি। সে কি রে? না না, আজ স্কুল কামাই করে দে, তোর কথা তো কিছু শোনাই হলো না। তা ওই মাইনেতে তো চলে? প্রীতির সহানুভূতিতে একসময় শান্ত হয়ে এলো। বললে, তোর জন্যে ভাই আমার দুঃখ হচ্ছে। অত খেটে রাত জেগে পড়ালেখা করলি, বিয়ে থাও হলো না, আর এখন তো যা মোটা হয়েছিস। ভালো কথা, তোর সেই উত্তম রায় এখন আমাকে চিঠি লেখে জানিস। আমিও ছেড়ে কথা বলি না, জানিস তো, আমি তোকে বলেছিলাম। প্রমীলা বললে, আচ্ছা আচ্ছা, আজ উঠি রে। প্রীতি নিজের কথার জের টেনে বললে,
আমিও উত্তমকে বলেছিলাম যে তুমি একটা স্কাউন্ড্রেল, প্রমীলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। সিঁড়িতে তাড়াতাড়ি নামতে নামতে বলল, ভালো করিনি। কি বলিস তুই? তোর জন্য সত্যি আমার দুঃখ হয় ভাই। সত্যি তো, আজ তোর এই অবস্থার জন্য উত্তম ছাড়া আর কে দায়ী বল? ওর জন্যই তো তুই। দরজার কাছে এসে প্রমীলা বললে, আচ্ছা আসি ভাই। রাস্তায় নেমে যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু তবু প্রমীলার মনে হল সে যেন আজ বিলাসপুরের সকলের কাছে বড় কৃপার পাত্রী হয়ে উঠেছে। শ্রদ্ধার আসন থেকে নামিয়ে সবাই আজ থেকে তাকে অনুকম্পা করছে। একটি সামান্য কারণে তার সমস্ত শিক্ষা, শ্রম, নিষ্ঠা ধূলিসাৎ হয়ে গেল এক নিমেষে। সে যেন আশ্রিত। নেহাত পৃথিবীর কোনো কোণে তার মাথা গুঁজবার জায়গা নেই বলেই এখানে সে মেয়েদের মানুষ করবার উছিলায় স্বেচ্ছা নির্বাসন বরণ করেছে। আজ প্রমীলার কাছে এই কথাটাই প্রকট হয়ে উঠল যে তার এই হেডমিস্ট্রেস পদের কোনো গৌরবই নেই, বরং লজ্জা, অপমান আর বিড়ম্বনায় কেবল সার হল তার। বোর্ডিংয়ে এসে মাথাটা খুব ভারী মনে হল। বামুনদি একটা ছোট স্লিপে এক লাইন লিখে দিয়ে বললে, এটা মালিকে গিয়ে দাও তো, বলো ছোট দিদিমণির হাতে যেন দিয়ে দেয়, আর যেন বলে যে আমার শরীর খারাপ, আমি আজ স্কুলে যেতে পারবো না। সেদিন মাথাটার কিছুতেই ছাড়ল না। সেক্রেটারি সেদিন বোর্ডিংয়ে এলেন, বললেন, ডাক্তারকে পাঠিয়ে দেবক্ষণ, এখন তাড়াতাড়ি স্কুলে যাবার দরকার নেই, আপনি বরং বিশ্রাম নিন দিন কয়েক। দিন কয়েক বিশ্রামে নিতে হলো, কিন্তু এ বড় বিড়ম্বনা। বরং সারাদিন কাজের তাগিদে ব্যস্ত থাকা সে এর চেয়ে অনেক ভালো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেকে বিলিয়ে দেওয়া যায়, নিজেকে ভুলে যেতে পারা যায়। সমস্ত অতীতটা এমন মুখর হয়ে তাকে পীড়া দিতে পারে না। শেষে একদিন গা হাত পা ঝেড়ে উঠল। এমন করে আর কদিন ধরে পড়ে থাকা যায় বিছানায়? হঠাৎ বামুনদি ঘরে এসে একটা চিঠি দিয়ে গেল। নতুন সেক্রেটারির বাড়ি থেকে এসেছে, প্রদ্যোৎ চৌধুরীর মনোগ্রাম করা খাম। কিন্তু সেক্রেটারি নয়, লিখেছে প্রীতি। শুনলাম তুই একটু ভালো আছিস, আজকে একবার বেড়াতে আয় না আমাদের বাড়িতে। উত্তম রায়ের একটা চিঠি এসেছে, তাকে লিখেছিলাম যে তুই এখানে আছিস। সে কি লিখেছে জানিস? যা হোক, তুই এলেই তোকে দেখাবোখন চিঠিটা। আজকে যখনই সময় পাবি একবার আসিস, বুঝলি? অপমানের ধিক্কারে প্রমীলার কালো মুখ বেগুনি হয়ে উঠল। একটা কাগজ কলম নিয়ে বিকেলবেলায় লিখতে বসল, লম্বা একটা দরখাস্ত। সন্ধ্যের পর সেক্রেটারি এলেন। বেড়াবার ছড়িটা নিয়ে নিচের বসবার ঘরে বসে আছেন। প্রমীলা খবর পেয়ে নিচে নেমে এসে নমস্কার করল। সেক্রেটারি বললেন, লম্বা ছুটির দরখাস্ত করেছেন, কিন্তু স্কুলের কাজে বড় গোলমাল দেখা দিয়েছে। সেকেন্ড টিচার সব পেরে উঠছেন না। অবশ্য বিশ্রাম আপনার চাই, স্বীকার করি। প্রমীলা বললে, আমার ছুটিটার জরুরি দরকার ছিল, আমি কলকাতায় যাব। সেইটাই তো হয়েছে মুশকিল। আপনি ছুটিতে থাকলেও দরকারের সময় আপনার কাছে সাহায্য পাওয়া যেত, কিন্তু কলকাতায় চলে গেলে। প্রমীলা চুপ করে রইল। অবশ্য দরখাস্তে কিছু কারণ দেননি, বোঝা যায় বিশ্রামই দরকার আপনার। তবু কমিটির কাছে একটা যা হোক কিছু কারণ। প্রমীলা মুখ তুললে, তারপর মুখ নিচু করে বললে, আমার বিয়ে। প্রদ্যোৎ চৌধুরী ধুতি পাঞ্জাবি পরে ছড়ি নিয়ে হয়তো সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন, কিন্তু ঠিক এমন ঘটনার মুখোমুখি হবেন ভাবতে পারেননি। তাহলে হয়তো প্রস্তুত হয়ে বেরোতেন। কিন্তু প্রমীলার মনে হল যেন প্রদ্যোৎ চৌধুরী নয়, প্রীতি চৌধুরীকেই সে তার কথা শোনাচ্ছে। সেক্রেটারি বললেন, কিন্তু আমি শুনেছিলাম। প্রমীলা শেষ করতে দিলে না। সেক্রেটারি কি বলবেন তা যেন সে আগে থেকেই জানত। বললে, আপনি ভুল শুনেছিলেন। প্রমীলার হঠাৎ এই বাংময় আত্মঘোষণা প্রদ্যোৎ চৌধুরীর কাছে যেমন আকস্মিক তেমনি অস্বাভাবিক। তাই মুখ দিয়ে তার কোনো কথাই বেরোল না। প্রমীলাই আবার বললে, গত 10 বছরে একদিনও কামাই করিনি বা ছুটিও নেইনি,
স্কুলটা গড়ে তোলবার দিকেই মন ছিল, নিজের কথার ভাববার অবসর পাইনি। কিন্তু এবার আর এড়াতে পারছি না। তাছাড়া উত্তেজনার চোটে আরও অনেক কথাই বলতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। নাটকীয় ভঙ্গিতে বলা কথাগুলো হুবহু আজই নিশ্চয়ই প্রীতি শুনবে। প্রদ্যোৎ চৌধুরী দরখাস্ত মঞ্জুর করে দিয়ে উঠলেন। প্রদ্যোৎ চৌধুরীর গাড়িটা শব্দ করে চলে যাবার পরও প্রমীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল। তারপর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে থমকে দাঁড়াল। তাকে এখান থেকে সঙ্গে করে নিয়ে যেতে কেউ আসবে না সত্যি, তাকে একলা গিয়েই ট্রেনে উঠতে হবে। তারপর হাওড়া স্টেশনে নেমে ভাবা যাবে কোথায় উঠবে সে। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে যখন প্রমীলা প্রথম এসে নেমেছিল, সেদিনও সে জানত না যে শেষ পর্যন্ত এখানে এসেই আশ্রয় মিলবে তার। বউবাজারে একটা গলির মধ্যে নোনা ধরা ইঁটের পুরনো বাড়িটাতে এতদিন কাটল কেমন করে, এ কথা প্রমীলা নিজেই ভাবতে পারে না। ইন্দু মাসিমা অনেক দেরি করে বাড়ি আসেন। সারাদিন স্কুলে পড়ানোর পর চলে যান ছাত্রীদের বাড়ি। একটা, দুটো, তিনটে জায়গায় টিউশনি সেরে ফিরতে একটু দেরি হয়। বিধবা মানুষ, রাত্রে খাওয়া দাওয়ার বালাই নেই। ইন্দু মাসিমা বলেন, হ্যাঁ রে প্রমীলা, কি ঠিক করলি? জমানো কিছু টাকা সঙ্গে নিয়ে এসেছিল প্রমীলা। বিলাসপুরে বিশেষ খরচ ছিল না, কিছু টাকা জমেছিল। তাও এমন কিছুই নয়, বসে খেলে কুবেরের ভাঁড়ারও শেষ হতে কতক্ষণ লাগে। প্রমীলা বলে, ভাবছি আর ফিরে যাব না মাসিমা, এখানেই একটা চাকরি টাকরি কিছু জোগাড় করে দিন। ইন্দু মাসিমা এসেছিলেন হাওড়া স্টেশনে কোন ছাত্রীদের ট্রেনে তুলে দিতে, সেইখানেই দেখা। 7-8 দিন থাকবে, সেই রকম ঠিক ছিল। তার বদলে 7 মাস হয়ে গেল। রান্না বান্না করে ইন্দু মাসিমা 10টার মধ্যেই বেরিয়ে যান। তারপর প্রমীলাও বেরিয়ে পড়ে। ইতিমধ্যে অনেকগুলো জায়গা দেখাও হয়ে গেছে, দরখাস্তও পাঠিয়েছে অনেক জায়গায়। প্রীতি চিঠি লিখেছে, তোর বিয়ের খবর শুনে খুব সন্তুষ্ট হলাম, আগে জানালে যেতাম। কবে আসছিস? দুজনে আসিস, আলাপ করব। সেক্রেটারিও একটা চিঠি লিখেছেন। হেডমিস্ট্রেসের পদটা এখনও খালি রাখাই হয়েছে, প্রমীলার কাছ থেকে সঠিক জবাব পেলে অন্য ব্যবস্থা করবেন। প্রমীলা অনেক গর্ব করে চলে এসেছিল বিলাসপুর থেকে, আবার সে কেমন করে সেখানেই ফিরে যাবে। গৌরী চিঠি দিয়েছে, প্রমীলাদি, বিয়েতে তো তুমি এলে না, দীপুর অন্নপ্রাশনে নিশ্চয়ই আসতে চেষ্টা করবে। যদি একান্তই আসতে না পারো, তোমার আশীর্বাদ পাঠিয়ে দিও। রেবারা বদলি হয়ে গেছে জব্বলপুরে। নতুন জায়গার বিবরণ জানিয়ে চিঠি দিয়েছে রেবা। নিখিলের নাকি আরও একটা প্রমোশন হয়েছে চাকরিতে। আভাও ভালো আছে। বিজয়ার নমস্কার জানিয়ে লেখা চিঠিটা এতদিন পরে হাতে এলো। সব চিঠিগুলোই বিলাসপুরের পোস্ট অফিসে ঘুরে এখানে এসেছে। আস্তে আস্তে সব টাকাগুলো প্রায় ফুরিয়ে এলো, অথচ কোনো কিছুর ব্যবস্থা হলো না। ইন্দু মাসিমা সেদিন আরও ভাবিয়ে দিলেন, ও প্রমীলা, খুব মুশকিল হয়েছে রে, আমার চাকরি বোধহয় গেল। কিরকম? প্রমীলা ভাবনায় পড়ে গেল। এবার রিটায়ার করতে বলেছে আমায়, বলছে অনেক বয়স হলো, এবার বিশ্রাম নিন। দেখ তোমা, আমার না আছে সংসার, না আছে কেউ, সারা জীবন ওই স্কুল নিয়েই পড়ে রইলুম, শেষে কিনা। তা ইন্দু মাসিমার তেমন ভাবনা নেই। চাকরি গেলেও ছাত্রীরা ইন্দু মাসিমাকে সবাই ভালোবাসে। পুরনো ছাত্রীদের কত বড় বড় ঘরে বিয়ে হয়েছে, যার কাছে গিয়ে দাঁড়াবেন সেই মাথায় তুলে রাখবে। কিন্তু প্রমীলার নিজের ভাবনাটাই বাড়ল সেই দিন থেকে। একদিন ইন্দু মাসিমা বললেন, হ্যাঁ রে, এমনি করে কাটিয়ে দিলি, বিয়ে থাও করলিনি। মাসিমা নিজের মায়ের মতন, তার কাছে লজ্জা নেই। ঠান্ডা মেঝের উপর শুয়ে শুয়ে গল্প করছিল প্রমীলা, হারিকেনটা নেভানো, অন্ধকার ঘর। প্রমীলা বললে, করলুম না নয় মাসিমা, হল না। সেদিন আরেক কাণ্ড ঘটে গেল, এমন করে দেখা হবে ভাবা যায়নি।
প্রমীলাদি? হ্যারিসন রোড আর কলেজ স্ট্রিটের মোড়ে। সেই, আর পাশে আরেকটি স্যুট পরা লোক। শিলার পরনে শাড়ি, সিঁথিতে সিঁদুর। তোমার সঙ্গে এমন করে দেখা হবে ভাবিনি প্রমীলাদি। কবে এলে বিলাসপুর থেকে? যেন শিলার সঙ্গে এমনভাবে দেখা হবে তা প্রমীলাই ভাবতে পেরেছিল। জানো প্রমীলাদি, লেক কলেজে প্রফেসরি করছি আজকাল। তারপর যাবার সময় বললে, এর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই প্রমীলাদি। রাত্রে বাড়ি এসে প্রমীলা বললে, ইন্দু মাসিমা, কাল সকালবেলার ট্রেন। সে কি, কোথায় চললি তুই? ইন্দু মাসিমা অবাক হয়ে গেলেন। রাজপুতানা। এত জায়গা থাকতে রাজপুতানার নাম মুখ দিয়ে কেন বেরুল কে জানে। ইতিহাসের পাতায় তো আরও অনেক দেশের নাম আছে। কিন্তু শিলার সিঁথির ওপর সিঁদুরের শিখাটা তখনও যেন দাও দাও করে জ্বলছে। প্রমীলার মনে পড়ল, রাজপুতানার মেয়েরাই তো জহরব্রত করত, ইতিহাসে লেখা আছে। সেক্রেটারি প্রদ্যোৎ যথারীতি সকালবেলা নিজের অফিস ঘরে বসেছিলেন। হঠাৎ সামনে যেন ভূত দেখলেন, কিংবা দেখলেও বুঝি লোকে এত চমকায় না। এ কি? এর বেশি কিছু মুখ দিয়ে বেরুল না তার। বসুন। প্রমীলা বসল, বললে, আপনি লিখেছিলেন, তাই আবার আমি এলাম। ভালোই করেছেন, কিন্তু বেশি কিছু বলতে পারলেন না প্রদ্যোৎ চৌধুরী। খবর পেয়ে ঝলমল করে দৌড়ে এলো প্রীতি। ঘরে ঢুকে সেও পাথরের মতো নিশ্চল হয়ে গেছে। প্রমীলার দিকে একদৃষ্টে চেয়ে কি যে সে বলবে বুঝতে পারলে না। তারপর সামনে এগিয়ে এসে প্রমীলার হাত দুটো ধরল। প্রীতির চোখ দিয়ে জল পড়ছে। বললে, কি করে হলো ভাই? প্রীতি প্রমীলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসালো। বললে, কি করে হলো? হঠাৎ হলো, কিছুই টের পায়নি। প্রমীলা মাথা উঁচু করে বললে। প্রমীলা আবার বলতে লাগল, অমন স্বাস্থ্য, অমন লম্বা চওড়া চেহারা, কিছুতেই ভাবতে পারিনি। 10 বছরে একদিনের জন্য একটু মাথা ধরা খবর নেই, সেই লোক কিনা। বলতে বলতে প্রমীলা মাথা নিচু করলে। প্রীতি জিজ্ঞেস করলে, ডাক্তার এটা কি বললে? কি আর বলবে, কোনো ডাক্তার আর বাকি ছিল না ডাকতে। 7 দিনে সর্বস্ব খুইয়ে ফতুর হয়ে গেলাম। বোর্ডিংয়ে এসে প্রমীলা আবার তার পুরনো ঘরটা গিয়ে ঢুকল। সাদা থান, সাদা সেমিজ, পায়ে সাদা কেডস। পুরনো ছাত্রীরা সবাই এসে পায়ে হাত দিয়ে প্রণাম করলে। ভালোই আছে, এবার আর কেউ তো কৃপা করবে না, অনুকম্পা করবে না। সমস্ত সমস্যা থেকে রেহাই পাওয়া গেল। ক্লাসে দাঁড়িয়ে প্রমীলা পড়ায়, তোমরা যখন বড় হয়ে গ্রিসের ইতিহাস পড়বে, দেখবে ট্রয় নামে এক নগরী ছিল। সেই ট্রয় নগরীতে একবার বিরাট এক যুদ্ধ হয়। সেই যুদ্ধের সূত্রপাত সামান্য এক নারীকে উপলক্ষ করে। তার নাম হেলেন। অপরূপ রূপসী হেলেনের ভুবন বিজয়ী রূপী হল গ্রিক ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। ঐতিহাসিকেরা বলেন, হেলেনের রূপের আগুনেই ট্রয় নগরী পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। ঠিক তেমনি ঘটনা ঘটেছিল আমাদের দেশে, এই ভারতবর্ষে। আলাউদ্দিন খিলজি পদ্মিনীর রূপে উন্মাদ হয়ে চিতোর রাজ্য আক্রমণ করলে। কিন্তু পদ্মিনী, ঐতিহাসিকেরা বলেন, পদ্মিনীর সেদিনকার আত্মত্যাগের ফলে দেশকে শত্রুর হাত থেকে তিনি বাঁচাতে পারেননি, কিন্তু তিনি তার আত্মসম্মান রক্ষা করেছিলেন। পদ্মিনী সেদিন জহরব্রত করেছিলেন। জহরব্রত কাকে বলে জানো? তুমি জানো? অনুপমা তুমি জানো? উৎপলা তুমি? ইলা তুমি? উত্তেজনায় প্রমীলার কণ্ঠস্বর ক্রমে পর্দায় পর্দায় উঁচু হতে আরও উঁচুতে উঠতে লাগল। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন বিমল মিত্রের লেখা আমৃত্যু। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।